ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-8 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ঠিক 25 দিন আগে গত 29শে নভেম্বর ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে না পারার অসহায়ত্ব প্রকাশ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সেই স্ট্যাটাস মুহূর্তেই তীরের মতো গিয়ে বিদ্ধ হয় লক্ষ কোটি নেতাকর্মীদের বুকে। তিনি আদৌ দেশে ফিরতে পারবেন কি না সেই বিষয়ে বিএনপির ভিতরে জন্ম নেয় উদ্বেগ, উৎকণ্ঠার। প্রশ্ন ওঠে, তার দেশে ফেরার পেছনে বাধা হয়ে আছে কারা? তারা কি দেশি না বিদেশি কোনো শক্তি? অবশেষে সেই সব ষড়যন্ত্রের বীজ উপড়ে ফেলে দীর্ঘ 17 বছরেরও বেশি নির্বাসিত জীবনের ইতি টেনে আগামীকাল বৃহস্পতিবার লন্ডন থেকে ঐক্যের বার্তা নিয়ে দেশে ফিরছেন বর্তমান সময়ের রাজনীতিতে মেধাবী ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক হিসেবে পরিচিত তারেক রহমান। 24শে জুলাই আন্দোলনের পটভূমি রচনার অন্যতম এই নায়কের প্রত্যাবর্তনের আনন্দে ভাসছে নেতাকর্মী ও সমর্থকরা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছেন তারা। ফলে জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। কিন্তু নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা, গণমাধ্যম কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বেশ কয়েকটি ঘটনার জেরে দেশের রাজনীতিতে যে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে, তারেক রহমানের প্রত্যাবর্তন কি সেখান থেকে মুক্তি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে? ফ্যাসিবাদকে নির্মূল করে ফিরবে কি উদার গণতান্ত্রিক নীতি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আমরা যে শিরোনামটি আজকে নির্ধারণ করেছি, অবশেষে ঢাকার পথে তারেক রহমান, অর্থাৎ আমরা যেটি বলছি যে দীর্ঘ 17 বছরেরও বেশি সময় তিনি নির্বাসিত ছিলেন এবং ঠিক যেই পরিস্থিতিতে তাকে আসলে দেশ ছাড়তে হয়েছিল সেই পরিস্থিতি নিয়েও আছে অনেক আলোচনা, অনেক সমালোচনা। পাহাড় সম মামলার খড়গ এবং জিজ্ঞাসাবাদের নামে তাকে আসলে যে ধরনের নিষ্ঠুর নির্যাতন করা হয়েছিল সেই সময়গুলো আমরা দেখেছি এবং আগামীকাল আসলে তিনি ঠিক যেভাবে আসতে যাচ্ছেন এবং যেটি সবাই বলার চেষ্টা করছেন যে রাজস্বিক সংবর্ধনা তার জন্য অপেক্ষা করছেন, কি মনে করছেন বাংলাদেশের ইতিহাসের এই নতুন রাজনৈতিক মেরুকরণ হতে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক এবং ডিবিসি নিউজের দর্শক শ্রোতাকে। দেখুন, তারেক রহমান বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে দূরদর্শী সম্পন্ন জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখনকার সময়ে সবচেয়ে বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল এবং সেই দলের তিনি চেয়ারপারসন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু দেশ থেকে স্বেচ্ছায় নির্বাসনে যাননি। আমি নির্বাসন কথাটা এই জন্যে বললাম যে তাকে এমন একটা পরিস্থিতিতে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। শারীরিক, মানসিক নির্যাতন শুধু তার উপরে না, তার পরিবার এবং তার দলের উপরেও নেমে এসেছিল। আমরা দেখেছিলাম হুইল চেয়ারে করে তিনি, একটা সুস্থ মানুষ কিন্তু হুইল চেয়ারে করে তিনি বিদেশে চলে গেলেন এবং সেখানে দীর্ঘ সময়, আজকে 17-18 বছর পরিবার থেকে বিচ্ছিন্ন, দেশের লাখ লাখ নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে থেকেও এই দলের নেতৃত্ব তিনি দিয়েছেন। এবং এই যে 15-16 বছর বা 17-18 বছর ধরে আমরা গণফোরাম, বিএনপি একসাথে আমরা যুগপৎ আন্দোলন সংগ্রাম করেছিলাম একটা কারণে, দেশে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করা। যে লক্ষ্য নিয়ে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, শোষণমুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম যেখানে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, সামাজিক সুরক্ষা থাকবে। কিন্তু আমরা বারবার সেটার থেকে প্রতিঘাত হয়েছি, প্রত্যাখ্যাত হয়েছে। আমরা দেখেন 90-এর গণ অভ্যুত্থানেও অংশগ্রহণ করেছিলাম, কিন্তু তারপরও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যার কারণে ওই দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপোষহীনভাবে আন্দোলন সংগ্রাম লিপ্ত থেকেছেন এবং কোনো জায়গায় আপোষ করেন নাই। তো তারই সন্তান, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, এই দলটির তিনি সেই সময় বিশেষ কোনো দায়িত্বও ছিলেন না, মন্ত্রী ছিলেন না, অথচ তার উপরে খড়গ নেমে দেশ ত্যাগ করে যে নির্যাতনের শিকার হয়েছেন। আজকে 24-এর যে গণ অভ্যুত্থানের পরে নতুন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, দেশে গণতন্ত্র এবং সুশাসন আসার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আবহ তৈরি হয়েছে। ঠিক সেই সময় উনি দেশে আসছেন। আমি যদি আমার দল থেকেই মূল্যায়নটা করি এবং ব্যক্তিগতভাবেও
যে যে দেশ থেকে তাকে একটি তথাকথিত সরকার বিরাজনীতিকরণের একটা নীল নকশা করে তাকে দেশটাকে বাধ্য করেছিলেন, আজকে সেই দেশে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল তাকে অভ্যর্থনা জানাচ্ছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং এই দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে নেতৃত্বে ফিরে আসার জন্যে অভিনন্দন জানাচ্ছে। এটা খুব বিরল ঘটনা একজন রাজনৈতিক নেতার আবার জীবনে ডক্টর আসে। মিজানুর রহমান, তারেক রহমানের এই দেশে ফিরে আসাটা কি এটাও আসলে আমাদেরকে দেখিয়ে দিল কিনা যে বাংলাদেশ থেকে আসলে যে যা কিছুই বলুক এই মাইনাস ফর্মুলাটা খুব একটা সহজ নয়। বাংলাদেশের জনগণ আসলে যাকে পছন্দ করেন সেই রাজনীতি টিকবে, দীর্ঘদিন টিকবে, সেটির এটা একটা প্রভাব কিনা? দেখেন, গণতন্ত্রের মূল সংজ্ঞাই তো জনগণ। আমাদের সংবিধানেও বলা হচ্ছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। তো এই যে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সেটা পারি নাই। কিন্তু তারেক রহমান এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এবং বাংলাদেশের একটা ইতিহাস তিনি সৃষ্টি করলেন। তিনি ইতিহাসের সাক্ষী আমরা, কিন্তু ইতিহাস তিনি সৃষ্টি করলেন যে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করে, বিশেষ করে রাজনীতির মাঠের বাইরে থেকে যারা এসে এই দেশের রাজনীতি এবং দেশ দখল করার যে ষড়যন্ত্রগুলো বারবার যারা করেছে তারা কিন্তু পরাস্ত হয়েছে। এবং 24-এর গণ অভ্যুত্থানের পরে আজকের যে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই দেশে তারেক রহমানকে যেভাবে অভ্যর্থনা জানাচ্ছেন এবং সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এতে প্রমাণ করে যে বিরাজনীতিকরণ করা কিংবা একজন রাজনৈতিক নেতাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে বেশি দিন রাখা যায় না। আমি সেই সাথে আরেকটু যুক্ত করি, গত মাসে নভেম্বরে আমি লন্ডনে গিয়েছিলাম, আমার মেয়েও সেখানে লেখাপড়া করে। আমার সুযোগ হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার সাক্ষাতের একটা সুযোগ করে দিয়েছিলেন। আমি 13ই নভেম্বর 6:30টায় লন্ডন সময়ে তার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। প্রায় 40 মিনিট উনি আমাকে সময় দিয়েছিলেন এবং আমার এই হচ্ছে তার জীবনের প্রথম দেখা। একজন রাজনৈতিক নেতা হিসাবে তার দূরদর্শিতা, তার বিচক্ষণতা এবং তার মধ্যে যে আন্তরিকতা এবং আতিথেয়তা আমি লক্ষ্য করেছি, সত্যিই আমি অভিভূত হয়েছি। এবং এই যে মানুষের কাছ থেকে তার যে প্রাপ্তি, এটা তার জন্য প্রাপ্য ছিল। এবং তার দলের নেতাকর্মী শুধু না, সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছে, আমি বারবার একই কথা রিপিট করছি এই কারণে, যেটা একটা রাজনৈতিক নেতার জীবনে, যাকে আমি নির্বাসিত করেছি, যাকে আমি বিরাজনীতিকরণ করার ষড়যন্ত্র করেছি, যাকে একটি দলের কোনো জায়গায় যাতে তার অবস্থান না হয়, অথচ সেই মানুষটা এত দূরে থেকে তার দলকে নেতৃত্ব দিয়েছেন। আরেকটা কথা বলে শেষ করব, পাভেল ভাই এখানে আছেন, আমরা দেখেছি বারবার বিএনপিকে ভাঙার একটা ষড়যন্ত্র করা হয়েছে যাতে করে সে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, কিন্তু তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপিকে কিন্তু ভাঙতে পারে না। আপনি বলছিলেন যে দীর্ঘদিন তাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে, নানাবিধ কথারও সম্মুখীন হতে হয়েছে। অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, একটা সময় যারা আসলে তার কট্টর সমালোচক ছিলেন, এখন আমরা দেখছি তারাও আসলে তারেক রহমানের প্রশংসা করছেন, সেই প্রশংসায় ভাসছেন। একটু যদি পেছনে যাই, তারেক রহমান যখন বলেছিলেন তার এই দেশে ফিরে আসার সিদ্ধান্তটি একক নিয়ন্ত্রণাধীন নয়, ঠিক সেই সিদ্ধান্তটি তিনি নিলেন এবং অবশেষে তিনি দেশের পথে রওনা হচ্ছেন। যাত্রা কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি শুরুও করবেন। তার মানে এই যে একক নিয়ন্ত্রণাধীন নয়, সেখান থেকে তিনি সেই সিদ্ধান্তটি নিয়েছেন। এখন তার মানে পুরো রাজনীতিটা আসলে তারেক রহমানের নিয়ন্ত্রণে কিনা, বিএনপি আসলে তারেক রহমানের নিয়ন্ত্রণে চলে আসছে এবং পুরো জাতি আসলে অপেক্ষা করছে তার জন্য। সেখানে একটু যুক্ত করি, কালকে আসলে যে রুটটা বিএনপি দেখিয়েছে, তারেক রহমান আসছেন, হাজার হাজার জনসমাগম হবে, আমরা দেখতে পাচ্ছি যে লাখ লাখ জনস্রোত ইতিমধ্যে পুরো ঢাকা শহর এক নজর আসলে তারা তাদের নেতাকে দেখার চেষ্টা করছেন। সেই সুযোগটা কি বিএনপি রেখেছে? হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় যে এই আগে ডক্টর মিজান তিনি চমৎকারভাবে পুরো প্রেক্ষাপটের যে অংশটুকু বলেছেন, আমার মনে হয় সেটা পুনরাবৃত্তি করবার দরকার হবে না। এই যে একটু আগে আপনি যে রেফারেন্সটা দিলেন যে ফেসবুকে একটা পোস্টের ব্যাপারটাতে যে কথাটি বলা ছিল যে তার সমস্ত কিছু বলেছে, সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা অবারিত নয়, উনি এটা বলতে চেয়েছিলেন। সেই সময় চিকিৎসাধীন ছিলেন তার মা এবং সেখানে উনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তটা তার নিজের নিয়ন্ত্রণে কখনো নিতে চাননি, কারণ এখানে দোলাচল ছিল। আমরা তো জানি যে কাতারের আমিরে দেয়া এয়ার অ্যাম্বুলেন্স তো তৈরি ছিল, শেষ পর্যন্ত তাকে তো বিদেশে নেওয়া হয়নি, তাই না? তো এই জায়গাতে একটা বলতে পারি যে সিদ্ধান্তহীনতার জায়গা ছিল যে তিনি বাংলাদেশে থেকে তার চিকিৎসাটা চলবে নাকি তাকে বিদেশে যেতে হবে, সেটি তিনি নিয়ন্ত্রণ করতে চাননি। এটা করলে হয়তো এমন হতো যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতেন, তার মাকে হয়তো তিনি লন্ডনে নিলে এমনটা হতো যে চিকিৎসকরা চাইছেন না সেটা। তো এইরকম জায়গাতে উনি কথাটি খুব স্পষ্টভাবে একজন পুত্র যিনি তার মায়ের প্রতি তার
অসম্ভব ভালোবাসা আছে। কারণ আপনাকে একটা জিনিস বোঝা দরকার যে 1971 সালের 25শে মার্চের পরে যে ঘটনাটি ঘটেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর তিনি পরিবারকে কিন্তু সাথে নিয়ে যেতে পারেননি। তার স্ত্রী পাকিস্তানিদের হাতে বন্দিত্ব বরণ করেছেন, তখন কিন্তু এই শিশু পুত্র দুটোও কিন্তু বন্দিত্ব বরণ করেছে। ফলে মায়ের সাথে তাদের কিন্তু একটা অসম্ভব একটা বাঁধন আছে, একটা বন্ধন রয়েছে। এবং যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শহীদ হন, তখন তিনি একটা স্কুলের ছাত্র। সেই পর্বের একটা মানুষের বন্ধন তার মায়ের সাথে কত গভীর, এটা যদি যারা সমালোচকরা যেটাকে অন্য খাতে প্রবাহিত করবার চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু আমার মনে হয় যে তিনি তো ঠিক কথার উত্তরে তো দেননি, তিনি তার কিছু কিছু সিদ্ধান্ত, কিছু কার্যকরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্ত ব্যাপারগুলোতে কোনো কোনো সময় সংযত থাকতে হয় এবং সংযমী থেকে সঠিক সিদ্ধান্তটা নেওয়া দরকার। এখানে প্রভাবিত হওয়ার ব্যাপারটা অনেক সময় খুব বিপদ রাখতে পারে, সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন। কারণ আমরা দেখছি যে বেগম খালেদা জিয়া ক্রমান্বয়ে স্থিতিশীলতার দিকে যাচ্ছেন, এটা তো আমরা দেখেছি। আর যে কথাটি আপনি বলছিলেন যে সকল নেতাকর্মী তাকে দেখার সুযোগ পাবে কিনা, এটা ইনশাল্লাহ পাবে। ইনশাল্লাহ পাবে এই অর্থে বলছি যে মানে এটা যে কত বড় জনসমাগম হবে এটা কিন্তু বিএনপি কেন বাংলাদেশের কোনো রাজনীতিবিদের আগে দেখেননি। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে আগামীকালকে যে সমাগমটি হবে সেটা আমাদের জন্য সত্যিকার অর্থে এমন একটা দৃশ্য আমরা দেখব যার ইতিপূর্বে আমাদের কারো কোনো অভিজ্ঞতা ছিল না। এবং যেই পথ ধরে তারেক রহমান আসবেন সেই পথ ধরে আসলে যারা থাকবেন তারাও কি তাকে দেখার সুযোগ পাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ দেখার সুযোগ পাবেন। কারণ তিনি যে গাড়িতে থাকবেন, আসবেন, সেই গাড়ির স্বচ্ছ কাঁচ আছে আর কি। সেখান থেকে তাকে তিনি জনগণের উদ্দেশ্যে তিনি তো নিশ্চয়ই তাকে দেখাতে হবে বাইরে থেকে। এমনকি তারপরে ওনাকে কিন্তু আমরা বলছি তো সম্বর্ধনা, এটা কিন্তু নয়, এটি কোনো সম্বর্ধনা নয়, এটি কোনো জনসভা নয়। আজকে সকালে আমরা সংবাদ সম্মেলনে সে কথা খুব স্পষ্ট করেছি, এটা স্বতঃস্ফূর্ত একটি জনসমাবেশে তিনি শুধুমাত্র দেশবাসীর প্রতি তার কৃতজ্ঞতাটা প্রকাশ করবেন। এবং আপনাকে আমি আগামী একটা জিনিস জানিয়ে রাখি, দেশের মাটিতে পা ফেলার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখবার মতো একটা ঘটনা তিনি কালকে ইনশাল্লাহ করবেন, আমরা প্রত্যাশা করছি। সেখান থেকে উনি বুঝবে, আমরা অন্তত এটুকু বোঝাবার চেষ্টা করব। একটু আগাম আভাস কি আমরা পেতে পারি ডিবিসি দর্শকদের জন্য? আমি বলে ফেলেছি দেশের মাটিতে পা রাখা। আপনি এখান থেকে আপনার নিশ্চয়ই আপনি বুদ্ধিমতী, আপনি জানেন এখান থেকে আপনি বুঝে ফেলবেন যে আমি কি বলতে চেয়েছি আসলে ব্যাপারটির মধ্যে দিয়ে। তো সেটা আমরা দেখব, তিনি সত্যিকার অর্থে ঢাকার মাটিতে উনি পা ফেলেই প্রমাণ করবেন যে সত্যিকার অর্থে বাংলাদেশকে উনি কতটা ভালোবাসেন। আর যে জায়গাটিতে সভামঞ্চ করা হয়েছে সেটি প্রায় 8 ফুট উচ্চতাতে, ফলে দুই পাশে লক্ষ লক্ষ জনগণের জন্য দেখার সুযোগটা আছে। এছাড়া প্রায় 40টি এলইডি স্ক্রিন, ওই আমরা যেটাকে বলি 36 জুলাই এক্সপ্রেসওয়ে যেটা, সেখানে স্থাপন করা হয়েছে। উভয় পাশে যথেষ্ট সংখ্যক মাইকের ব্যবস্থা আছে। আমাদের সকল পর্যায়ে সবাইকে বলেছি যে সংযম ধরে রাখার জন্য, কারণ সবাই ভিড় ঠেলে তো মঞ্চের সামনে আসতে পারবে না, লক্ষ্য জনতার পক্ষে সেটা সম্ভব হবে না। তবে তিনি সবার উদ্দেশ্যে কথা বলবেন, মূলত তার কথাটি থাকবে কৃতজ্ঞতা প্রকাশ। এটি নিশ্চয়ই অধ্যাপক মদদুল হোসেন আমিন পাভেল, এই যে আপনি বলছিলেন যে তিনি দেশের মাটিতে পা রাখবেন, যদি আমি ভুল না করে থাকি কি হতে পারে তিনি হয়তো খালি পায়ে হয়তো প্রথম দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন, সেটা দেখার জন্য আমার মনে হয় কালকে পর্যন্ত দর্শকরাও একটু অপেক্ষা করুক নিশ্চয়ই। কিন্তু এইটি শোনার সাথে সাথে আমার যেটি মনে হলো, তারেক রহমান একটা সময় একটি স্লোগান দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ, সেই জায়গাটিতে আসলে সেই গ্রহণযোগ্যতাটা আসছে। এবং শুরুতে আমি আপনাকে একটা কথা বলছিলাম, একসময় যারা ওনার কট্টর সমালোচক ছিলেন তারা এখন তার প্রশংসা করছেন, প্রশংসা ভাসাচ্ছেন। তার মানে এটি কি আসলে এক ধরনের প্রমাণ, এই যে সবার আগে তিনি বাংলাদেশের কথা বলছেন, সেই সবার আগে বাংলাদেশকেই তিনি গুরুত্বটা দিচ্ছেন? নিশ্চয়ই। এখানে এই ব্যাপারটিকে নিয়ে যত স্পেকুলেশন থাকতো না, আমরা তো জানি যে কথাটি আমরা সবসময় বলি যে এটা -2 বলে না, এটা হচ্ছে মাইনাস জিয়া পরিবার। তারা জানেন যে বাংলাদেশের জিয়া পরিবারের সাথে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শব্দটি জড়িয়ে আছে। এবং এটা 71 সাল থেকে শুরু করে এই পর্বের যতগুলো ঘটনা আমরা দেখেছি, কারণ আমরা বিপরীত রাজনীতিতে তো আমি এই আজকের এই দিনটাতে অন্তত সেই রাজনৈতিক দলের নাম নেব না, কারণ আমি মনে করি যে আমাদের রাজনীতিতে আমরা যে বিশুদ্ধ আলোচনা করছি সেখানে তাদের এই অনুপ্রবেশটা বোধহয় খুব সঙ্গত হবে না। আমরা কারো দেশের থেকে বিতাড়িত হওয়ার দৃশ্য দেখেছি, আবার আমরা দেখেছি সাড়ম্বনে দেশের মাটিতে ফিরে আসার পর্বটি আমরা ইতিপূর্বে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে দেখেছি, যে মানুষ কতটা বাঁধ ভাঙা ভালোবাসা দিয়ে তাকে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যেমন তারা তাদের শুভেচ্ছাকে তার কাছে পৌঁছে দেন, ঠিক তেমনি ফিরে আসার ব্যাপারটাতেও তারা তাদের ভালোবাসা এবং সেই যে সত্যিকার অর্থে যাকে আমরা দেশনেত্রী বলি সেই অভিষিক্ত করবার ব্যাপারটিতে তারা প্রমাণ করেন
যে এটি তারা এমনি এমনি করেননি, তারা সেটি অন্তর দিয়ে করেছেন। এবং আগামীকালও এই যে সবার আগে বাংলাদেশের মধ্যে দিয়ে উনি কিন্তু একটা জবাব দিয়ে দিয়েছেন। তাকে যারা কোনো একটা বিশেষ দেশের প্রতি অনুগত বলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় দেখানোর চেষ্টা করে, উনি কিন্তু সেগুলোকে খুব তাচ্ছিল্যভরে প্রত্যাখ্যান করে বলেছেন যে এত বেশি কথা বলার দরকার নেই, আমার কাছে এক এবং অদ্বিতীয় উপলব্ধি হচ্ছে সবার আগে বাংলাদেশ। তিনি এই কথাটি এবারের জন্য উনি সবাইকে তার সবার মধ্যে পৌঁছাতে চান, কারণ উনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ টেকানোর জন্য ঐক্য, যেটি নিয়ে আপনি শুরু করেছিলেন, যে ঐক্যের সত্যিকার অর্থে প্রকাশ ঘটবার ঘটনাটি আগামীকাল ঘটবে। এবং আপনি এটাও বলেছেন যে মেধাবী এবং দূরদৃষ্টি রাজনীতিবিদ তিনি, তারও প্রমাণ ইনশাল্লাহ আমরা আগামী দিন দেশ পরিচালনার ক্ষেত্রে তার কাছে পাবো। এবং একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ যেটার প্রত্যাশার কথা আপনি বলেছেন, বিএনপি ঠিক ওই রকম রাজনীতির কথাই বলে। এবং এটি কোনো সংবর্ধনার অনুষ্ঠান নয়, এটি শুধু বিএনপির অনুষ্ঠান নয়, এটা দেশ দখলের ষড়যন্ত্র যারা করছে তাদেরকে বাদ দিয়ে বাকি বাংলাদেশি যতজন আছে যারা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করেন, তাদের সবারই প্রাণের অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল। নিশ্চয়ই আমরা সে প্রত্যাশা রাখতে চাই, কিন্তু এই মুহূর্তে আসলে আমি যদি চিন্তা করি, ঠিক আর 2 মাস পরে হয়তো বাংলাদেশের জাতীয় নির্বাচনে 2 মাস আগে বাংলাদেশের পরিস্থিতি বা একটি রাষ্ট্রের আসলে পরিস্থিতি যেমন হওয়ার দরকার ছিল, বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই হয়তো সেরকম নয়, সেটি নিয়ে বিস্তর সমালোচনা আছে। এরকম এলোমেলো পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আসবে কিনা তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে, এমন প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের আছে। এবং তিনি হয়তো দেশে এসে সরাসরি দলকে এবার নেতৃত্ব দেবেন এবং নিয়ন্ত্রণ করবেন, যে শব্দটি আসলে দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে। তিনি আসলে সরাসরি কবে বিএনপিকে নিয়ন্ত্রণ করবেন? ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, এই যে আমরা বলছিলাম যে একটা এলোমেলো পরিস্থিতি হয়তো এই মুহূর্তে আছে, নির্বাচনের ঠিক 2 মাস আগে যেরকম পরিস্থিতি কি দেশে রাজনৈতিক পরিস্থিতি থাকার কথা, সেই পরিস্থিতি আমাদের দেশে আছে কি না সেটা নিয়ে তো বিস্তর সমালোচনা আছে। অনেকেই এখনকার পরিস্থিতিকে এলোমেলো পরিস্থিতি বলার চেষ্টা করছেন, কিংবা হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই অন্তর্বর্তী সরকারের, তেমনটাও বলার চেষ্টা করছেন। তারেক রহমানের এই ফিরে আসার মধ্যে দিয়ে সেই পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণে আসবে কিনা, কিংবা তিনি যখন সরাসরি দলকে নেতৃত্ব দিবেন তখন একটা নতুন পরিবর্তন আমরা দেখতে পারবো কিনা? ধন্যবাদ। দেখেন, ইতিমধ্যে তিনি বাংলাদেশে আসছেন, এইটা নিয়ে আমাদের দেশের প্রশাসন, সরকার সবার মধ্যেই আমরা দেখছি একটি কৌতূহল যেমন আছে, সরকারের সার্বিক সহযোগিতাও আমরা লক্ষ্য করেছি। কিন্তু একটা জিনিস আমাদেরকে ভাবিয়ে তোলে যে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। 29 তারিখ ডিসেম্বর আপনার মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ। এই নির্বাচনকে সামনে রেখে জনাব তারেক রহমান দেশে আসছেন। ইতিমধ্যে তার দলের সম্ভাব্য যারা প্রার্থী ছিল তাদের তালিকা তারা প্রকাশ করেছিলেন। এর মধ্যে চূড়ান্ত তালিকাও ইতিমধ্যে দিয়ে মনোনয়নপত্র দিয়েছেন। এতে করে তিনি কিন্তু লন্ডনে থেকেই তার দলকে অনেকটা, আমরা মনে করি যে মানে 80-90% তার দলকে তিনি গুছিয়ে নিয়েছেন বাইরে থেকেই। এবং এটাও তার একটা দূরদর্শিতা, যাতে দেশে এসে এই প্রার্থী বাছাই করা তাদের মতো একটা বৃহৎ রাজনৈতিক দলের জন্য সবচেয়ে কঠিন একটা ব্যাপার, এটা অনেকটা সামাল দিয়েছেন। এখন তিনি আসছেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা এবং অবাধ, সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। সেই জায়গায় বিএনপি কিন্তু শুরু থেকেই, যেহেতু আমরা গণফোরাম বিএনপি একসাথে যুগপৎ আন্দোলন করেছি এবং এই জুলাই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় নির্বাচন, আইন শৃঙ্খলা সব নিয়ে আমরা বারবার একসাথে বৈঠকও করেছি, সরকারের সঙ্গে বৈঠক করেছি। কারণ সরকার প্রধান কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে উনি ইতিহাসের সেরা একটা নির্বাচন বাংলাদেশকে উপহার দেবেন উৎসবমুখর পরিবেশে। কিন্তু এই যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা কিংবা দেশের নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ, এটার জন্য যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কিন্তু দরকার হচ্ছে সরকারের। এবং সেখানে আমরা সরকারের দক্ষতার ঘাটতি আমরা ইতিমধ্যেই দেখছি। আপনি যদি দেখেন, এই যে গত কয়েকদিন ধরে আমাদের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড, প্রকাশ্য দিবালোকে একটা প্রার্থীকে যেভাবে হত্যা করা হয়েছে, এটাকে আমরা গভীরভাবে নিন্দা করি, এটা উদ্বেগ। কিন্তু সেই সাথে আপনি যদি খেয়াল করে দেখেন যে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, এখানে কিন্তু রাজনৈতিক দল বিএনপি বা অন্য কাউকে কিন্তু আপনি দোষারোপ করার সুযোগ নেই, কারণ আমরা তো তাদেরকে সহযোগিতা করেছি। আপনি দেখেন, তারেক রহমান যে সময় ঘোষণা করেছেন যে আমি 25 ডিসেম্বর দেশে আসছি, সেই সময় সরকারের এজেন্সিগুলো, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশের আইন শৃঙ্খলা রক্ষা তো প্রথম থেকেই পারে নাই, কিন্তু সবচেয়ে বড় যে ঘটনা ঘটলো সরকারের, যদি দেখেন, আমি এর আগেও একটা টেলিভিশনে একই কথা বলে আসলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয়,
এবং তার যে বাসভবন তার থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে ডেইলি স্টার এবং প্রথম আলো 2টা পত্রিকা অফিস। সেখানে কিন্তু শাহবাগ থেকে ঘোষণা দিয়ে সেখানে যেভাবে সাংবাদিকদেরকে এই ভবনে জিম্মি করা হলো এবং সেই জায়গায় আগুন দিয়ে তাদের প্রাণনাশের যে চেষ্টা, সেখানে ফায়ার সার্ভিস সহ কেউ কিন্তু তাদের উদ্ধার করতে যেতেও পারছিল না। এই যে ঘটনা, এরপরে প্রতিদিন যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই জায়গাটায় সরকারকে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। কারণ এবং এই যে ঘটনাগুলোর আপনি উদাহরণ দিয়েছেন, এই ঘটনাগুলো কিন্তু আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ, সেটিকে আরো অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবং এই উদ্বেগ তো আসলে তারেক রহমানের ফিরে আসা নিয়েও ছিল। অধ্যাপক আলমগীর পাভেল, তারেক রহমান আসবেন এবং তাকে আসলে কতখানি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেটি নিয়ে তো অনেক সমালোচনা আছে। দীর্ঘদিন আসলে এই আলোচনা চলেছে যে তিনি আসলে নিরাপত্তাহীনতার কারণেই দেশে আসতে পারছেন না কি না, কিন্তু সবকিছুর আসলে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু আসছেন এবং তাকে আসলে নিরাপত্তার জন্য নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা শহরকে ঢেকে ফেলা হচ্ছে, সেই কথা আমরা শুনতে পাচ্ছি। তিনি আসলে কেমন অনুভব করছেন সেই জায়গাটি একটু জানতে চাই। এটাতে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যেদিন তিনি এই তার দেশে ফেরার ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে দিয়েছেন, দুর্ভাগ্যজনক এবং নৃশংসভাবে সেদিন কিন্তু ওসমান হাদির হত্যাকাণ্ডটির বলতে পারেন যে গুলিবিদ্ধ হয়েছিল সেদিনই। অর্থাৎ এটা দিয়ে তাকে একটা বোধহয় কোনো একটা গোষ্ঠী তাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল যে তার দেশে ফেরার ব্যাপারটি কতটা বিপদসংকুল হতে পারে। কিন্তু তিনি কিন্তু সেগুলোতে কখনোই নিজেকে সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। কারণ তিনি জানেন তার দেশে ফেরাটা তার জন্য অপরিহার্য, তাকে দেশে আসতে হবে। এবং তিনি এই প্রথাগত নিরাপত্তা বলতে যেটা বোঝায়, সেই নিরাপত্তার ব্যাপারটি উনি জানেন যে এটার কতটুকু সক্ষমতা রয়েছে এবং সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস এবং আস্থা রয়েছে। এবং উনি জানেন যে তার জনগণ, তার যে সমর্থক যারা রয়েছেন এই দেশে লক্ষ কোটি মানুষ তারা, এবং নির্বাচনের আগে ঠিক ওই রকম তথাকথিত যেটাকে আমরা সুরক্ষা বলি বা আমরা যেটাকে বলি যে যেটার মাধ্যমে একজন মানুষের নিরাপত্তার কথাটি আসে, সেটা কিন্তু ওই জায়গায় ঠিক ওই রকমভাবে রক্ষা করা যায় না। নির্বাচনের প্রচারের ক্ষেত্রে এটাকে শতভাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতার কারণে সেটা জেনেই কিন্তু উনি বাংলাদেশে আসছেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি উনি কিন্তু যাত্রা শুরু করেছেন ডিবিসি পর্দায়, আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি যে তার সন্তান, তার ব্যারিস্টার জাইমা রহমানকে সামনে দেখতে পাচ্ছেন আপনি, তিনিও তার সাথে আসছেন। সুতরাং এই যে ছবিটিতে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জাইমা রহমান আছেন, তার বাবার সামনেই উনি হাঁটছিলেন। এই ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়েও তো আসলে অনেক আলোচনা আছে। তারেক রহমান যেভাবে আসলে নতুনদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং তরুণদেরকে নিয়ে ভাবছেন, এবং আমি যদি বলি আসলে এই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে যখন বিএনপি চলবে, সেই সময়টাতে যথেষ্ট পরিশীলিত এক ধরনের রাজনীতি দেখার আমরা প্রত্যাশা রাখছি। সেই জায়গাটিতে তরুণদের আসলে যে ভূমিকা, বা ব্যারিস্টার জাইমা রহমান তিনি নিজে এখন আসলে সরাসরি রাজনীতিতে আসবেন কিনা, সেটি নিয়েও তো প্রশ্ন আছে। না, প্রশ্নের কিছু নেই, কারণ গতকালকে উনি কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, এটা আপনি যদি দেখেন তার ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে একটা পোস্ট এসছে। সেখানে তিনি বলেছেন যে তিনি কোন পরিবেশে বড় হয়েছেন, সেখানে তার কিছু স্মৃতিচারণ রয়েছে। তার যেটাকে উনি তাকে দাদু বলেন, বেগম খালেদা জিয়া, তার সাথে তার যে নৈকট্য আছে, তার শিশুকালের যে তার সাথে যার সংশ্লিষ্টতা ছিল, তার স্মৃতিচারণ যেমন করেছেন, আবার এটা বলেছেন যে বর্তমানে এই মুহূর্তে উনি একটা পরিশীলিত কথাগুলো বলেছেন যে পশ্চিম অনেকের জন্য এমন একটা জায়গা হয় যেখান থেকে দ্বিতীয় জেনারেশনের যারা আছে তারা ঠিক দেশকে ওই রকম করে অনুভব করতে পারে না, কিন্তু তিনি কিন্তু এটা একটা ব্যতিক্রম। এবং তিনি সুস্পষ্টভাবে এটা বলেছেন যে দেশের মাটিতে তার শেকড়টি প্রথিত এবং এই শেকড় থেকে তিনি কখনো বিচ্ছিন্ন হননি। এবং এই নির্বাচনের আগে তিনি তার বাবাকে সাহায্য করতে চান এবং এই দেশে যে প্রবীণ এবং নবীনের যে সেতুবন্ধন রচনাটা অত্যাবশ্যক, এই তারুণ্যের যে প্রতিচ্ছবি, সেটি ব্যারিস্টার জাইমা রহমান নিশ্চয়ই আমাদের জনগণের সামনে উপস্থাপন করতে পারবেন। এবং আমরা যে কথাটি সবসময় বলি যে বিএনপি একটি আধুনিক দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক দল, এবং ঠিক সেই রকম একটা রাজনৈতিক দলের এইরকম নেতৃত্বই থাকা উচিত যারা ক্রমান্বয়ে গড়ে ওঠে। এবং ডক্টর ব্যারিস্টার জাইমা রহমান কিন্তু নিজেকে ঠিক রাজনীতির পাঠশালাতে সেরকম করে তাকে যে অবস্থাতে উনি এসেছেন, এবং আমরা আশা করছি আগামী দিনে তাকে যখন আপনারা বলতে শুনবেন তাকে দেশের মানুষের সাথে সংযুক্ত হতে দেখবেন। মানে আমরা প্রায় নিশ্চিত যে ব্যারিস্টার জাইমা রহমান তিনিও আসলে রাজনীতিতে এই নির্বাচনে তিনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখবেন, এটাই আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। জি, তার মানে আসলে এবারে তারেক রহমানের ফিরে আসাটা বাংলাদেশের রাজনীতি থেকে ঘিরে আসলে নানান রকম মেরুকরণ করছে, সেটি যেমন নিশ্চিত আমরা, তেমনি বাংলাদেশের যে স্থিতিশীলতার কথা আমরা বলছি সেই জায়গাটিতেও একটু আলোচনা করতে চাই। ডাক্তার মিজানুর রহমান, এই স্থিতিশীলতা আসলে আসবে কি না যখন আসলে আবার এই তারেক জিয়া আসবেন এবং তার পরিবার যখন আবারও বিএনপির হাল ধরতে যাচ্ছেন, আপনারা যারা দীর্ঘদিন একসাথে বিএনপির সাথে কাজ করেছেন, আপনারা আসলে এখন নতুন করে বিএনপির কাছে কি প্রত্যাশা রাখতে চান? না, দেখেন, তারেক রহমানের সামনে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ আছে। কারণ বর্তমান সময়ে
আমরা দেখছি যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমরা কিন্তু সকলেই বলছি, এবং জনগণের মধ্যেও কিন্তু এ ধরনের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে আগামীতে তার দল বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করবেন এবং তারা সরকার গঠন করবেন। সেই ক্ষেত্রে তার দলও কিন্তু ঘোষণা দিয়েছে যে আগামীতে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন যদি নির্বাচনে জয়লাভ করেন। এই ক্ষেত্রে বাংলাদেশে গত 15 বছরে আমরা দেখেছি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু দলীয়করণের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের পরে যে সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনেও বসেছিলাম, তারপরও আগেও আপনি দেখবেন যে বিএনপি ইতিমধ্যে 31 দফা তারা একটা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। এই যে চ্যালেঞ্জগুলো বিএনপির রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটি গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ, যেখানে খুন থাকবে না, গুম থাকবে না এবং অর্থ পাচার থাকবে না, লুটপাট থাকবে না, যেগুলো 15 বছর আমরা ফেস করেছি। এবং মানুষ তো একটা নতুন মানবিক বাংলাদেশ দেখতে চায় যেখানে গণতান্ত্রিক। তো সেই যে প্রেক্ষাপটে তিনি যাদেরকে নিয়ে দায়িত্ব পালন করবেন, বাংলাদেশের প্রশাসন এবং আমার যে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে তো এই যে দীর্ঘদিন ধরে তারা একটা জায়গায় অভ্যস্ত, দুর্নীতিতে একেবারে নিমজ্জিত। আপনি যেখানেই যান, আপনি থানা বলেন, জমি রেস্ট্রি করতে যাবেন, খাজনা দিতে যাবেন, আমি যদি বলি এরকম যে কোনো একটা জায়গায় আপনি যান, ঘুষ এবং দুর্নীতি ছাড়া কিন্তু নাই। এই যে একটা অভ্যস্ত বাংলাদেশের প্রতিটা স্তরে, সেই জায়গার থেকে একটা বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না, এই চ্যালেঞ্জটা তারেক রহমানের সামনে আসছে। এবং সেই জায়গায় একথা বলতে দ্বিধা নেই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে তার দল বিএনপির স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীর বিরুদ্ধেও কিন্তু অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। যদিও বিএনপি বিচক্ষণতার সাথে অনেককেই বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ক্ষেত্রে তারেক রহমান বাইরে থেকে যেটা করেছেন, দেশে আসার পরে যখন উনি নেতৃত্ব গ্রহণ করছেন, তখন এই দায়ভারটা কিন্তু তারেক রহমানের কাছেও বর্তাবে, যদি কিনা তিনি তার দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে দলের ডিসিপ্লিন রাখা এবং এই যে চাঁদাবাজি বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, টেন্ডারবাজি বলেন, এগুলোর থেকে দলকে মুক্ত করতে হবে। এই যে আপনি তৃণমূল পর্যায়ের কথা বলছেন, ডাক্তার আলমগীর পাভেল, তৃণমূলের রাজনীতিকে তারেক রহমান আসলে অন্তত এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময় তিনি যেভাবে রক্ষা করেছেন, সেটি নিয়ে তিনি ভূয়সী প্রশংসার মুখোমুখি হয়েছেন। কিন্তু আবার এই তৃণমূলের রাজনীতি নিয়ে অনেক আলোচনাও চলেছে, যে দুর্নীতির কথা বলছেন, এমনকি তারেক রহমানকেও আসলে এই দুর্নীতির কারণে দীর্ঘদিন আসলে ভুগতে হয়েছে। তার বিরুদ্ধে সেই সময় আওয়ামী লীগ সরকারের আমলে 84টি মামলা দেওয়া হয়েছিল, সেখানে এই দুর্নীতির মামলাও ছিল। সবই মোটামুটি ছিল অন্তঃসার শূন্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই যে ধারাগুলো, অর্থাৎ যে রাজনৈতিক সংস্কৃতি, দুর্নীতির মামলা দিতে হবে কিংবা মিথ্যা মামলা দিতে হবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিতে হবে, এই ধারা থেকে, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি কিনা, তৃণমূল রাজনীতিতে বিএনপি নতুন করে কোনো ভূমিকা রাখতে যাচ্ছে কিনা? আমরা খুব স্পষ্টভাবে বলি, জনাব তারেক রহমান কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে দুর্নীতির কোনো সুযোগ উনি কাউকে এটা করতে দেবেন না, এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবার জন্য যে তার অঙ্গীকার, সেই অঙ্গীকারের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র কথার কথা নয়। নির্বাচনী একটা প্রচারণা আমি বলে দিলাম বা একটা ম্যানিফেস্টোতে বলে দিলাম যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করে ফেলব, এরকম না। তিনি স্বচ্ছতা তৈরি করবার জন্য যে প্রক্রিয়াটা সরকারি কর্মদপ্তরে যেরকম করা দরকার, অফিস আদালতে, টেন্ডার, বাণিজ্যে, সব জায়গাতে একেবারে সুস্পষ্টভাবে দৃশ্যমান জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়ে সেগুলো হবে। এটি জনাব তারেক রহমানের মুখের কথা না, এটি তার অঙ্গীকার। আর একটা কথা মিজানভাই বলছিলেন যে তৃণমূল পর্যায়ে যে অভিযোগের কথাগুলো এসছে, এটা অপরাধ যতটা ছিল তার চেয়ে প্রচার ছিল অনেক বেশি। আপনি যদি নিশ্চয়ই দেখবেন খেয়াল করে যে এটাতে বিএনপিকে এক পর্যায়ে গিয়ে তাদের নেতাকর্মীদের এমনভাবে বহিষ্কার করতে হয়েছে যেখানে দেখা গেছে যে অসংখ্য নিরাপরাধকে কিন্তু সেই বহিষ্কারের বলি হতে হয়েছে, এবং সেটা কিন্তু খুব একটা ভালো কাজ ছিল না। কিন্তু যেহেতু জনাব তারেক রহমান সকল ক্ষেত্রে তিনি স্বচ্ছতা নিশ্চিত করতে চেয়েছেন, ফলে যে কোনো একটা জায়গাতে অভিযোগের সামান্য একটু শব্দ পেলে সেখানে কিন্তু তাৎক্ষণিক তিনি ব্যবস্থা নিয়েছেন। এবং এই ব্যাপারটি আমি আবারও দৃঢ়কণ্ঠে নিশ্চিত করতে চাই, তিনি যেরকম তার বিরুদ্ধে যে 84টির মতন মামলা, যার মধ্যে অনেকগুলো ছিল দুর্নীতির মামলা, সেগুলো থেকে তিনি যখন নিরাপরাধ হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন আদালতে, ঠিক তেমনি আগামী দিনে বাংলাদেশেও তিনি দুর্নীতি কাউকে প্রশ্রয় দেবেন এটি মনে করবার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে আমরা সততার একটা সত্যিকার প্রতীক বলে জানি, তার উত্তরসূরি হিসেবে
বাংলাদেশের দুর্নীতিমুক্ত করবার ব্যাপারটি তার মুখে অন্তত কথার কথা নয়, এটি আপনি আগামী দিনে নিশ্চিতভাবে দেখবেন। নিশ্চয়ই, এবং তিনি আসলে দীর্ঘদিন দেশের বাইরে থেকেও কিন্তু নানানভাবে এই জায়গাটিকে চালিয়েছেন, এবং আমি যদি ভুল না করে থাকি তিনি দেশের 64টি জেলাকে 20টি সেক্টরেও ভাগ করেছেন এবং একের পর এক নানানভাবে কনফারেন্স আয়োজন করেছেন, এবং তিনি আসলে শুধু রাজনৈতিক নেতাদেরকে কিন্তু এই কনফারেন্সগুলোতে খুব একটা গুরুত্ব দেননি। তিনি কৃষক, জেলে, দিনমজুর, শ্রমজীবী মানুষের সাথে সরাসরি কথা বলেছেন, তাদের কথা শুনেছেন। এগুলো আসলে আমাদেরকে নতুন বাংলাদেশ নিয়ে ভাবতে সাহায্য করছে কিনা, সামনে সেই উদ্যোগগুলো আমি একটু আলোচনায় আনতে চাই। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, যে আলোচনা আমরা করছিলাম, আসলে বিভিন্নভাবে তারেক রহমান চেষ্টা করছেন নতুনভাবে রাজনীতিতে নতুন কিছু নিয়ে আসবার, এবং সেই জায়গাটিতে একটু জানতে চাই আপনারা যারা দীর্ঘদিন একসাথে কাজ করেছেন, এই যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, রাজনীতিতে নতুনত্ব আনবার চেষ্টা আমরা করছি, এবং শুধু আসলে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথেই নয়, একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে একজন কৃষকের সাথে, শ্রমজীবীর সাথে কথা বলার যে বিষয়গুলো, সেগুলো সামনে রাজনীতিতে আপনারা রক্ষা করতে পারবেন কিনা? দেখেন, আমরা কিন্তু আশাবাদী, কারণ আমরা একটা কথা সবসময় বলছি, আমাদের দল গণফোরাম জানেন যে 2018-তে ঐক্য ফ্রন্ট গঠন করেছিলাম, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, তার সঙ্গে ডক্টর কামাল হোসেন এবং সমমনা আরও কয়েকটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল নিয়ে 2018-তে ঐক্য ফ্রন্ট করেছিলাম। এবং সেখানে এই ঐক্য ফ্রন্ট গঠনের পিছনে একটি কারণ ছিল। সে কারণটা হলো যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90-এর স্বৈরাচার বিরোধী যে আপসহীন সংগ্রাম লড়াই করেছিলেন, এবং 1991 সালে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে একটি জনসমর্থন নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এই যে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই হিসাবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং বেগম জিয়ার প্রতি আমাদের একটা শ্রদ্ধা এবং সম্মান প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ধারণা থেকেই আমরা কিন্তু 2018-তে বিএনপির সাথে ঐক্য ফ্রন্ট করে ডক্টর কামাল হোসেন একজন বয়োজ্যেষ্ঠ অসুস্থ মানুষেও সারা বাংলাদেশে তিনি ঘুরেছিলেন। শুধু একটি কারণ ছিল যে বিএনপি পারে এই ধরনের সমাজ ব্যবস্থা যেটা দুর্নীতি এবং নানাভাবে বাংলাদেশটা পশ্চাৎপদ হচ্ছে, এই জায়গা থেকে একটি নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে। আর শেষ করি যে তারেক রহমান কিন্তু সেই ধারাবাহিকতায় যে রাষ্ট্র সংস্কারের যে 31 দফার যে ঘোষণাটা দিয়েছেন, এই যে নতুন বাংলাদেশ গড়ার এবং সংস্কার করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত যে একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা আমরা রাখতে পারি, নিশ্চয়ই ঘোষণা করেছে। মওদুদ হোসেন আলমগীর পাভেল, রাজনীতিতে তারেক রহমানের আসলে যে অবদান, কিংবা রাজনীতি ঘিরে তারেক রহমানকে যে মেরুকরণ আলোচনা চলছে, সেটি যেমন আছে, আমি রাজনীতির বাইরে গিয়ে একটা প্রশ্ন করতে চাই। অনুষ্ঠান একদম শেষ সময় চলে এসেছি। বেগম খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন ধরে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রাজনীতির বাইরে আসলে এই যে একজন পুত্র এবং মায়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটা ভিন্ন মাত্রায় গেছে। ছেলে ফেরার খবরে নিঃসন্দেহে খালেদা জিয়া স্বস্তি প্রকাশ করেছেন, সেটা নিয়ে একটু জানতে চাই, ওনার কোনো বক্তব্য আছে কিনা? ওনার ঠিক বক্তব্য আমরা মনে করি না তার এই মুহূর্তে তিনি রাজনীতির ঊর্ধ্বে, তার কারণ আমরা তাকে মনে করছি যে তিনি বাংলাদেশের অভিভাবক। এই মুহূর্তে তাকে ঠিক সংকীর্ণ রাজনীতির মধ্যে আনাটা হবে কি, তার যে উচ্চতায় যিনি পৌঁছেছেন সেটা থেকে জোর করে নামিয়ে আনা। কিন্তু নিঃসন্দেহে এটি তার জন্য একটি বড় আবেগঘন সময়। আবেগঘন, বিশেষ করে 17 বছর আগে তার পুত্র যেমন একটা বেদনা বিধুর একটা কষ্টের সময় তার সেই সময়কার নাতনি জাইমা রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমানকে দেশ ছাড়তে হয়েছে, এবং তাদের কাছ থেকে আমরা কৈশোর কেড়ে নিয়েছি। ডক্টর জুবাইদা রহমানের কাছ থেকে তার চমৎকার একটা সম্ভাবনাময় একটা কেরিয়ার কেড়ে নিয়েছি, তার শিক্ষকতা, তার চিকিৎসার পেশার সব কিছু মিলে এই যে ফেরাটা ঘরে ফেরার একটা তীব্র আনন্দ, একটা মা হিসাবে, একজন দাদি হিসাবে তিনি যে অনুভব করছেন, সেটি কিন্তু প্রকাশ তার মধ্যে হয়েছে। এবং যেটাকে সম্মান দেখিয়ে জনাব তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। পথিমধ্যে যেহেতু তার লক্ষ লক্ষ জনগণ আছে, লক্ষ কোটি তার সমর্থক রয়েছেন, তাদের সামনে তিনি শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনাব পাভেল, তারেক রহমানের এই দেশে আসা এবং রাজনীতিতে একেবারে সরাসরি যে দেশের মাটিতে বসে সক্রিয় হওয়া, সেই জায়গাটি থেকে বিএনপি শীর্ষস্থানীয় রদবদল কোনো আসতে যাচ্ছে বলে কি কোনো খবর আমরা পেতে পাচ্ছি? আমাদের মনে হয় যে এই মুহূর্তে আমাদের পুরোপুরি লক্ষ্যটা হচ্ছে যে তারেক রহমানের ঐক্যের যে ডাকটি তিনি দিতে চান, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করাটা খুবই জরুরি, এবং ঐক্যবদ্ধ বাংলাদেশই কিন্তু এখানে শান্তি এবং স্থিতিশীলতার একটা পুরোপুরিভাবে
সেটার একটা মূল নিয়ামক শক্তি হতে পারে। কারণ আমরা কিন্তু নির্বাচন নিয়ে অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত দেখি তারা নির্বাচনকে বানচাল করার, অনিশ্চিত করার অনেক চেষ্টা আছে। সেগুলো সব কিছু ছাপিয়ে তিনি যে ঐক্যের ডাকটি দেবেন সেটাতে জনগণ সাড়া দেবে, এটির প্রথম কথা। এবং এই মুহূর্তে তারপরে হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের ফলাফল আমরা মনে করি যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের সাথে যারা সম্পর্কিত তাদের পক্ষে যাবে, এবং তারা একটা দলকে একটা সত্যিকার অর্থে আগামী দিনে যে বাংলাদেশ জনগণের প্রত্যাশা আছে, সেই মানুষের প্রত্যাশার বাংলাদেশ, জনগণের বাংলাদেশটা জনগণের কাছে ফেরত যাবে এবং মানুষ তার প্রত্যাশার বাংলাদেশ পাবে। এটি হলেন তারেক রহমান সাহেবের প্রাথমিক অঙ্গীকার। নিশ্চয়ই আমরা তারপরে সেই দল প্রত্যাশা গঠনের রাখতে কাজটি চাই। এবং তারপরে হবে এই যে ইনশাআল্লাহ। আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে আসলে তারেক রহমানকে বাংলাদেশে যখন তিনি আসবেন তাকে এক নজর দেখবার জন্য, সেখানে আসলে বাংলাদেশে যিনি যখন আসবেন, বাংলাদেশের মাটিতে যখন তিনি প্রথম পা রাখবেন, সেই সময় তার পরিবারের কারা সেখানে থাকতে পারেন, সেই জায়গাটিতে যদি একটু আমাদেরকে জানান। না, তার পরিবারের যে দুজন তার অন্যতম সদস্য যারা আছেন তারা তো থাকবেনই। আর এছাড়া তার আরাফাত রহমান কোকো স্ত্রী এবং তার দুই কন্যা, তারা তো ইতিমধ্যে বাংলাদেশে আছেন। সবাই মিলে তারা বিমানবন্দরে, তারা অভ্যর্থনার তালিকাতে তারা আছেন, তারা অভ্যর্থনা জানাবেন এবং সবাই মিলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া শয্যা পাশে যাবেন। বড় কথা, দেশের লাখ লাখ মানুষের ভালোবাসা তিনি পেতে যাচ্ছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে রাজকাহন সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।